যাদের জমির নামজারি কিংবা খারিজ নাই তাদের সামনে কঠিন বিপদ। প্রজ্ঞাপন জারির মাধ্যমে সরকার যাদের জমির নামজারি কিংবা যাদের জমির ভোগ দখল রয়েছে কিন্তু জমির মাঠ পর্চা তাদের নামে নাই, তাদের বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করেছে। সুপ্রিয় ভিউয়ার্স, এ বিষয়ে ভূমি মালিকদের সতর্ক অবস্থানে থেকে বিশেষ কিছু পদক্ষেপ গ্রহণ না করলে তারা তাদের জমির ভোগ দখলও হারাতে পারে, হতে পারে জেল জরিমানা। সুপ্রিয় ভিউয়ার্স, এই বিষয়টি কি এবং কেন দেওয়া হলো এবং এক্ষেত্রে ভূমি মালিকদের করণীয় কি, চলুন এই ভিডিওটিতে সেই সংক্রান্ত বিষয়গুলো বিস্তারিত জেনে আসি। ভিডিওটি দেখার পর যদি আপনাদের কোনো উপকার এসে থাকে, ভালো লেগে থাকে, আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি অবশ্যই চেপে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ভিউয়ার্স, নামজারি কেন করা হয় এই বিষয়টি কিন্তু আমাদের অনেকেরই অজানা। নামজারি হচ্ছে এমন একটি বিষয় যেটির দ্বারা প্রমাণিত হয় যারা জমির ভোগ দখল করছে তারাই ওই সকল জমির মালিক। দলিল এবং নামজারির যে কাগজ বা খতিয়ান বা মাঠ পর্চা, এগুলো হচ্ছে একটি জমির প্রমাণ। দলিল হচ্ছে জমি হস্তান্তর করার একটি মাধ্যম, কিন্তু ওই জমিতে মালিকানা প্রতিষ্ঠিত করতে গেলে এবং রাষ্ট্রীয়ভাবে আপনি স্বীকৃতি পেতে গেলে অবশ্যই আপনাকে নামজারি করতে হবে। যদি কোনো ক্ষেত্রে নামজারি করা না হয় তাহলে ওই সকল জমির মালিকানা হারানোর কিন্তু শঙ্কা রয়েছে এবং হতে পারে জেল জরিমানা। সুপ্রিয় ভিউয়ার্স, এ বিষয়ে ভূমি মন্ত্রণালয় এবং সরকার প্রজ্ঞাপন জারির মাধ্যমে বিশেষ কিছু নির্দেশনা প্রদান করেছেন। এই নির্দেশনাগুলোর মধ্যে প্রথমেই হচ্ছে যে সকল ব্যক্তিদ্বয় সম্পত্তির মালিকানা অর্জন করেছেন কিন্তু মালিকানাটি তারা প্রতিষ্ঠিত করতে পারে নাই। ধরুন একজন ব্যক্তি একটি সম্পত্তি ওয়ারিশান সূত্রে পেয়েছে, সেই ব্যক্তিদ্বয় সম্পত্তির মালিকানা ঠিকই পেয়েছে এবং ওই সকল সম্পত্তি তিনি ভোগ দখল করছেন, কিন্তু ওই সকল সম্পত্তিতে যেটুকু অংশ তার রয়েছে সেইটুকু অংশ তিনি নামজারি করে নেন নাই বা রেকর্ড খতিয়ান সংশোধন করে নেন নাই। এক্ষেত্রে ওই জমিগুলো ক্রয় বিক্রয় করা থেকে বিরত থাকতে বলা হয়েছে এবং যেহেতু ওই সকল ব্যক্তি নিজের নামে নামজারি করে নাই বা খারিজ করে নাই, সেহেতু তার নামে রেকর্ড খতিয়ান নেই বা মাঠ পর্চা নেই, সেক্ষেত্রে ওই সকল ব্যক্তি কিন্তু খাজনা প্রদান করতে পারবেন না। যদি তিনি খাজনা প্রদান করেন তিনি হবেন মাধ্যম, এবং কার মাধ্যম? সেই হচ্ছে পূর্বের যার নামে রেকর্ড খতিয়ান রয়েছে বা মাঠ পর্চা রয়েছে, হতে পারে তার পূর্বপুরুষের নামে। এখন তিনি খাজনা প্রদান করলে তাদের নামে জমা হবে। তাহলে এই ব্যক্তিদ্বয় যদি কোনো ক্ষেত্রে এই যে নামজারি বা খারিজ ছাড়াই খাজনা প্রদান করে সেটি তার নামে জমা হবে না। যদি জমা না হয় তিনি মালিক হিসেবে প্রতিষ্ঠিত কিন্তু হবেন না। এক্ষেত্রে এই বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে যে যদি জমির মালিকানা প্রতিষ্ঠিত করতে চায় এবং ওয়ারিশান সম্পত্তির মালিকানা অর্জন করার পরই যদি ওয়ারিশদের মধ্যে ভাগাভাগি হয় তাহলে ভাগাভাগির অংশ অনুযায়ী খারিজ করে নিতে হবে, আর যদি ভাগাভাগি না হয় সকলে মিলে যৌথ খতিয়ান করে খারিজ করে নিতে হবে। তাছাড়া পরবর্তীতে সরকার কর্তৃক কিন্তু আপনাদের বিপদে পড়ার সুযোগ রয়েছে। এরপরে যদি কোনো ব্যক্তি জমি ক্রয় করে থাকে তাহলে ওই ক্রয় করা জমিতে তাকে যত দ্রুত সম্ভব আইনের বিধি অনুযায়ী ওই জমিতে নিজের নামে নামজারি করে ফেলতে হবে। যদি কোনো ক্ষেত্রে কোনো ব্যক্তিদ্বয় নামজারি করে নিতে না পারে তাহলে ওই জমিতে মালিকানা সংক্রান্ত পরবর্তীতে ঝামেলা তৈরি হতে পারে। কি ধরনের? যে ব্যক্তির কাছ থেকে জমি ক্রয় করেছে সেই ব্যক্তির ওয়ারিশরা এসে দেখবে যে আমার পূর্বপুরুষের নামে রেকর্ডীয় খতিয়ান রয়েছে, সেক্ষেত্রে আমার জমির ভোগ দখল পাওয়ার অধিকার রয়েছে। এক্ষেত্রে আপনার দলিলটি জাল প্রমাণ করার সুযোগ তারা একটি পাবে। যদি কোনো ক্ষেত্রে আদালত ধরে নেয় আপনি যদি জমির মালিক হয়েই থাকতেন তাহলে নামজারি কেন করেন নাই, এক্ষেত্রে দায়ভার আপনার। আপনার দলিলটি সন্দেহাতীত ভাবে প্রমাণিত হচ্ছে না যে আপনি ওই দলিলটি যে ব্যক্তি মালিক ছিল ওই ব্যক্তির কাছ থেকে ক্রয় করেছেন, সেক্ষেত্রে আপনার দলিলটি বাতিল বা রোধ করা হলো এবং যে ব্যক্তি দ্বয়ের নামে দলিল বা খতিয়ান রয়েছে ওই ব্যক্তি না থাকলে তার ওয়ারিশদের জমির ভোগ দখল বুঝিয়ে দাও, তাহলে বিষয়টি কেমন হবে? আপনি নিশ্চয়ই বিপদে পড়বেন, এটি কিন্তু ধরে নেওয়া যায় এবং আপনি কিন্তু আইনগতভাবে কোনো প্রতিকার পাবেন না। আবার যদি সামনে যে ভূমি জরিপ কার্যক্রম চলছে এবং আপনার এলাকায় যদি ভূমি জরিপ কার্যক্রম পরিচালিত না হয়ে থাকে, এসে থাকে বা শুরু হবে, তাহলে এই পরিস্থিতিতে আপনি যদি জমির দলিল সূত্রে মালিক হন তাহলে আপনি ওই জমিতে যদি দীর্ঘদিন ধরে ভোগ দখল করেন, অর্থাৎ 1 বছর বা 7 বছর বা 1 যুগ ধরে ভোগ দখল করছেন কিন্তু নামজারি খারিজ নেই, যদি রিসেন্ট হয় বিষয়টি অন্য, অর্থাৎ দলিলের কিন্তু নকল যেটি সেটি বের হতে 3 মাস লাগে, তাহলে এই 3 মাসের মধ্যে আপনি হয়তো কিছুটা শিথিল পাবেন।
কিন্তু যদি 6 মাস 1 বছর হয় সেক্ষেত্রে কিন্তু আপনি প্রশ্নবিদ্ধ থাকছেন। এখন এই প্রশ্নবিদ্ধ থাকা অবস্থায় জমিতে আপনি কিন্তু যে চলমান ভূমি জরিপ হচ্ছে এই জরিপে নিজের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন না। এক্ষেত্রে আপনার জমি বাদ রেখেই ভূমি জরিপ কার্যক্রম পরিচালিত হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনি বিপদে পড়বেন এবং পরবর্তীতে ওই জমিতে আপনার নামে রেকর্ড খতিয়ানের কাগজে উঠাইতে গেলে আপনাকে কিন্তু আদালতের শরণাপন্ন হতে হবে এবং আপনাকে মামলার মধ্যে যেতে হবে। তাছাড়া কিন্তু আপনি সহজে পাবেন না। যে কাজটি সরকারিভাবে সুন্দরভাবে হয়ে যায় সেটি পরবর্তীতে করতে গেলে কি ভোগান্তি এবং কোন পরিস্থিতিতে পড়তে হয় সেটি কিন্তু দেশের প্রতিটি নাগরিক খুব ভালোভাবে জানে। সুপ্রিয় ভিউয়ার্স, এরপর আরেকটি বিষয় হচ্ছে যে সকল জমির খাজনা প্রদান করা হচ্ছে না, সরকার এখন সেগুলো বেছে বেছে দেখছে যে ওইগুলো জমিতে কেন খাজনা প্রদান করা হচ্ছে না। যেহেতু পূর্বেই বলে দিলাম যদি আপনার নামে জমিতে নামজারি না থাকে তাহলে আপনি কিন্তু খাজনা প্রদান করতে পারবেন না আপনার নামে। কেন পারবেন না? একটি জমির নামজারি হওয়ার পরে যে খতিয়ান তৈরি হয় বা মাঠ পর্চা তৈরি হয় সেই জমিটি কিন্তু একটি হোল্ডিং নম্বরের আওতায় আসে। অর্থাৎ ধরুন একটি জমি 30%, একজন ব্যক্তি ওই সম্পত্তিটি বিক্রি করেছে 10%। তাহলে এই যে এক দাগে যে 30% রয়েছে এর থেকে 10 দাগ বিভক্ত বিভক্ত হয়ে গেল। এই 10% কিন্তু আলাদা একটি দাগ নাম্বার পড়তে হবে। সেই দাগ নম্বর অনুযায়ী কিন্তু খাজনা প্রদান করতে হবে। বা ওয়ারিশদের ক্ষেত্রেও সেম, ধরুন দুজন ওয়ারিশের মধ্যে ভাগাভাগি হয়েছে, একজন 10% পেয়েছেন, একজন 20% পেয়েছেন। তাহলে এই যে খণ্ডে বিভক্ত হয়ে গেল এই জমিটি কিন্তু আলাদা আলাদা ভাবে আলাদা আলাদা মালিক হলো, আলাদা আলাদা ভাবে তাদের খাজনা প্রদান করতে হবে। তাহলে এই আলাদা আলাদা দাগ নম্বরে কিভাবে খাজনা প্রদান করবেন এটির একমাত্র মাধ্যম হচ্ছে খতিয়ান সংশোধন করে হোল্ডিং নম্বর খোলা। এই হোল্ডিং নম্বর খুলে তারপর ওই হোল্ডিং নম্বর ধরে খাজনা প্রদান করতে হবে যেটুকু সম্পত্তি ওই হোল্ডিং নম্বরের আওতায় রয়েছে। তাহলে আপনি যদি নামজারি খারিজ না করে নেন তাহলে আপনি কিন্তু খাজনা প্রদান করতে পারছেন না। যদিও বা আপনি এই সকল ছাড়া খাজনা প্রদান করেন, পূর্বেই বললাম যে পূর্বের যে মালিক তাদের নামে খাজনা জমা হবে, সেক্ষেত্রে কিন্তু আপনি বিপদে পড়বেন। সুপ্রিয় ভিউয়ার্স, এই বিষয়গুলোকে মাথায় নিয়ে সরকার কিন্তু কঠোরভাবে ঘোষণা দিচ্ছে যে নামজারি খারিজ ছাড়া কোনো সম্পত্তি যদি থাকে সেগুলো বাজেয়াপ্ত করা হবে, খাস তালিকাভুক্ত করে দেওয়া হবে, সরকারি একোয়ার করে নিতে পারে বা পূর্বের মালিকের কাছে ফেরত যেতে পারে। কেন? সরকার চায় রাজস্ব আদায় হোক। এই সংকটময় মুহূর্তে সরকার চাচ্ছে ভূমি ব্যবস্থাপনাকে নিজের কন্ট্রোলে নিয়ে ঠিকঠাক মতো খাজনা বা ভূমি উন্নয়ন কর আদায় করতে। সুপ্রিয় ভিউয়ার্স, এই সংক্রান্ত সমস্যায় যারা রয়েছেন তাদের বিষয়গুলো মাথায় নিয়ে জমি ক্রয় করতে হবে বা জমি বিক্রয় করতে হবে বা জমি ভোগ দখল করতে হবে। তারপরে এই সংক্রান্ত বিষয় নিয়ে অনেকের মাথায় নাই ঢুকতে পারে বা অনেকে অনেক কিছু নাই বুঝতেই পারেন, সেক্ষেত্রে একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ গ্রহণ করবেন। আমাদের থেকে কোনো পরামর্শ নিতে চাইলে সেক্ষেত্রে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্ট করবেন, আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।